বন্ধুরা কেমন আছো সবাই? আবারও চলে আসলাম নতুন নতুন গল্প শোনার জন্য। আমার বইটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। আজ আমি আমার চাচাতো ভাইয়ের সাথে আমার প্রেমের গল্পের দ্বিতীয় পর্ব তোমাদের সাথে শেয়ার করব। আমাকে আর চোখে দেখে অমিতের হৃৎপিণ্ড ধরাস ধরাস করতে লাগলো। আমি তখন অমিতের দিকে ঘুরে বললাম, এই ভেজা লুঙ্গি পরে আছিস কেন? তাড়াতাড়ি চেপে ফেল, দেখছিস না পানি ঝরছে, অসুখ বাঁধাবি নাকি? চিপে পানি ঝরিয়ে তারপর পর। আমার কথা শোনার পরও অমিত আমার দিকে বোকার মতো তাকিয়ে রইল। আমি তখন আবারও ওকে ধমক দিয়ে বললাম, কি রে, লজ্জা পাচ্ছিস? ঠিক আছে, আমি ঘুরে দাঁড়াচ্ছি। কথা বলেই আমি ওর দিকে পিঠ করে ঘুরে দাঁড়ালাম। এরপর লুঙ্গিটা চেপে ভাঁজ করে কোমরে পেঁচালো। কিছুক্ষণ পর আমি ঘুরে তাকিয়ে বললাম, আয় এখন আমরা বসি, এই বৃষ্টি সহজে ছাড়বে বলে মনে হচ্ছে না। তারপর আমি আর অমিত পাশাপাশি বসলাম, কারণ এছাড়া আমার করার আর কিছুই ছিল না। বাইরে তুমুল বৃষ্টি আর বাতাসের শোষো শব্দ, সেই সাথে মেঘের গর্জন। বাইরে বেরোনোর কোনো উপায় নেই, আর আশেপাশে 2-3 কিলোমিটার দূরত্বে কোনো ঘরবাড়িতে দূরের কথা কোনো মানুষজন নেই। হঠাৎ অমিতের হাতের টান লেগে উপর থেকে খানিকটা সরে গেল আমার গাছের বাঁ দিকে ডাবটা প্রায় পুড়ে দেখা গেল। দেখেও চমকে উঠে ভাবলো, এত সুন্দর কি করে হয়? এক মুহূর্তের জন্য ওর হার্টবিট থেমে গেল, আর আমার সারা শরীর যেন অবশ হয়ে যেতে লাগলো। তখন অমিতের ভিতরে রাক্ষসটা জেগে উঠল, তাকে আর দমাতে পারছিল না। তখনও মনে মনে ঠিক করলো যে করেই হোক এর স্বাদ গ্রহণ করতেই হবে, তা না হলে ও কিছুতেই শান্তি পাবে না। পরেও ভাবলো, এ কি করে সম্ভব? তাছাড়া অমিত আমাকে বড্ড ভয় পায়। ওর মনে একসময় অপরাধবোধ জেগে উঠল, আর বলতে লাগলো, না না, এ কি ভাবছি, এও সম্ভব নয়। তখন অমিতের হার্টের মধ্যে দরাম দরাম শব্দ হচ্ছিল, কিন্তু কথায় বলে না, ইচ্ছে থাকলে উপায় হয়। এটাও মনে প্রাণে বিশ্বাস করে চেষ্টার অসাধ্য কাজ করলো। তাই ও মনে মনে ভাবলো, হাজার হোক ও আমার আপুতো, আমাকে খুব ভালোবাসে। আমার চাওয়া যদিও পূরণ করতে না চায়, তবে হয়তো সিম্পলি মানা করে দেবে, বেশি কিছু বলবে না। তাই অমিত বুকে সাহস সঞ্চয় করে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত হলো, কারণ সুযোগ কেউ হাতে তুলে দেয় না, ওটা নিজের চেষ্টায় করে নিতে হয়। ও যখন এসব চিন্তা করছিল, আমি তখন আমার চুলগুলো দুভাগে ভাগ করে 2 কাঁধের উপর দিয়ে সামনে নিয়ে এসে ছেড়ে দিয়েছি। অমিত আমার পাশেই বসেছিল, আর আমার অপূর্ব সুন্দর পিঠের দিকে অপলকভাবে তাকিয়েছিল। তখনও ভাবলো যে করে হোক আপুকে জাগিয়ে তুলতে হবে। এর মধ্যে বুঝতে পারলো আমিও দীর্ঘদিন ক্ষুধা নিয়ে রাত পার করছি। কাজেই অমিত আমার মন ভোলানোর চেষ্টা করে আমাকে বলল, আপুরে, তুই কি জানিস তুই কত সুন্দর? আমি নরম করে উত্তর দিলাম, জানি, সবাই বলে। অমিত বলল, তুই শুধু সুন্দরী না, অসম্ভব সুন্দর। আমি অমিতের কথা শুনে লজ্জা পেয়ে ওর দিকে তাকালাম। অমিত আমাকে বলল, তোর পিঠটা এত সুন্দর ভাবাই যায় না। আমি জীবনেও কারো এত সুন্দর পিঠ দেখিনি। আমি যদি একটু ছুঁয়ে দেখি, তুই কি রাগ করবি? আমি বললাম, অমিত, তুই তো দেখছি বড় হচ্ছিস, আর আস্তে একটা পা ঝাড়া হচ্ছিস, কিন্তু তোর বুদ্ধি শুদ্ধি একটুও বাড়ছে না। আরে পাগল, তুই তো এখন বেশ বড় হয়ে গেছিস। এতটুকু পুচকে তো আর নেই। যখন ছিলি তখন তো তুই আমার গায়ের ওপর চড়ে ফুটবল খেলতি, আর এখন বড় হয়ে খুব লজ্জা হয়েছে না রে? হাত রাখবি সেটা এমন ভাবে বলছিস যেন অসম্ভব কিছু চাইছিস। লক্ষ্মী ভাই আমার, তুই জানিস না আমি তোকে কতখানি ভালোবাসি। তুই চাইলে আমি তোর জন্য মরতেও পারি। লজ্জা পাচ্ছিস কেন? রাখ না হাতটা, আমার ভালো লাগবে, রাখ। অমিত আলতো করে ডান হাতের তালুটা পিঠের উপর রাখতেই আমি সরে উঠলাম। অমিত এবারে অন্য পথ ধরে আমাকে বলল, আপু, একটা আদর দেই, খুব ইচ্ছে করছে। আমি তখন খিলখিল করে হেসে উঠে বললাম, তোর কি হয়েছে রে অমিত? এমন ভাবে বলছিস মনে হচ্ছে কোনো অপরিচিত মেয়ের সাথে তুই কিছু করার অনুমতি চাইছিস। কেন, তোর মনে নেই তুই আর আমি কিসমিস খেলতাম? আমি একটা দিলে তুই 3টে দিতি, বাদর একটা। একটু পরে আমি বুঝতে পারলাম অমিত দাঁড়িয়ে গিয়েছে। আমি তখন গলা খাকারি দিয়ে ওকে জিজ্ঞেস করলাম, এই দুষ্টু, কি দেখছিস রে? অমিত লজ্জামাখা হাসি দিয়ে আমাকে বলল, না আপু, কিছু না। আমি ওর মতলব বুঝতে পেরে হাত বাড়িয়ে ওর নাকের ডগা টিপে দিয়ে বললাম, আমার লক্ষ্মী ভাই দেখছি অনেক বড় হয়ে গেছে। আমার তো মনে হয় সে এখন পুরোপুরি একটা পরিপক্ক পুরুষ হয়ে উঠেছে। এই অমিত, একটা সত্যি কথা বলবি? অমিত বলল, কি? আমি বললাম,
তুই কখনো ডাব খেয়েছিস? অমিত খুব কষ্টে একটা ঢোক গেলে আমতা আমতা করে বলল, না খাইনি। আমি বললাম, ইচ্ছে করে না? আমার কথা শুনে ওর হার্টবিট বেড়ে গেল, কপাল ঘেমে যাচ্ছিল। যদিও শীত লাগার কথা, কিন্তু হার্ট এমনভাবে ধরফর করছিল, মনে হচ্ছিল আমি সেটা শুনতে পাচ্ছি। অমিত একটা লজ্জামাখা হাসি দিয়ে বলল, করে তো, কিন্তু। আমি আবার খিলখিল করে হেসে বললাম, কিন্তু কিভাবে দেখবো, কে দেখাবে, তাই না? আমি আবার ওর নাক টিপে বললাম, ও আমার লজ্জার ডিপো। পুরুষ মানুষের এত লজ্জা কিসের রে, গাধা একটা। আয় আমার দিকে তাকাতো। আমাকে দেখে ও আর থাকতে পারলো না, আমি ওকে ডাব খেতে দিলাম। ডাব খাওয়া শেষে আমরা খেলতে শুরু করলাম। অনেক দিন পর আমি এমন মজা পেলাম যে যেন আমি সুখের সাগরে ভেসে যেতে লাগলাম। খেলতে খেলতে আমি ওকে বললাম, শোনা রে, অনেক দিন পর আমি অন্যরকম মজা পাচ্ছি। লোকমান বিয়ের প্রথম দিকে খুব ভালো করে খেলতো, আমি না চাইলেও জোর করে করতো। আমার খুব ভালো লাগতো, মজা পেতাম। অত্যাচার করলেও ওটার জন্যই ওকে ভালো লাগতো। কিন্তু দিনে দিনে লোকমান সিদ্ধ ঢ্যাঁড়সের মতো হয়ে যেতে লাগলো। বছরখানেক আমি ওকে ভালো মতো পেয়েছি। পরের দিকে প্রায় বছর 2 তো ও আমার কাছেই আসতো না। ওর এক মামাতো বোন আছে, তার সাথে ওর প্রয়োজন মেটাতো। আমার দিকে ফিরেও তাকাতো না, কিন্তু আমি ওইটার জন্যই সব মুখ বুঝে সহ্য করতাম। কিন্তু আমার এমনই দুর্ভাগ্য যে শেষ পর্যন্ত আমাকে নষ্টা মেয়ে মানুষের অপবাদ দিয়ে বাড়ি ছাড়তে হলো। কিন্তু বিশ্বাস কর ভাই, আমি কোনোদিন অন্য কোনো পুরুষের দিকে তাকাইনি। এরকম কথা বলতে বলতে প্রায় 40 মিনিট পর অমিত খেলা শেষ করলো। একসময় অমিত আমাকে জিজ্ঞেস করলো, আপু, আমরা কি পাপ করছি, আমাদের এর জন্য শাস্তি দিবে? আমি তখন খুব গাঢ় স্বরে বললাম, না, আমরা কোনো পাপ করিনি। মানুষের শরীর আর মন আলাদা জিনিস। পাপ থাকে মনে, যেটা সহজে পরিষ্কার করা যায় না। যদি শরীরে ময়লা লাগে, আমরা সহজে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলতে পারি। আর যখন মনে ময়লা লাগে, তখনই পাপ হয়। আমাদের মন তো পরিষ্কার, পবিত্র, কারণ আমি তোকে প্রচন্ড ভালোবাসি, আর তুইও আমাকে প্রচন্ড ভালোবাসিস। ভালোবাসায় পাপ নেই রে, ওটা স্বর্গীয়। এর মধ্যে কোনো অপবিত্রতা নেই, তাই না? আমার কথা শুনে অমিত বলল, ঠিকই বলেছিস আপু, আমরা দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসি, আর ভালোবাসার কোনো পাপ নেই। আমরা যেটা করেছি দুজনের ভালো লাগা থেকেই করেছি, ভালোবেসে করেছি, কেউ কাউকে বাধ্য করিনি। আমি তখন বললাম, হ্যাঁ সোনা, যদিও আমরা এই মুহূর্তে অপবিত্র হয়ে গিয়েছি, কিন্তু সেটা গোসল করে ধুয়ে মুছে ফেললেই সবকিছু চলে যাবে, চিন্তা করা লাগবে না। তারপর আমিও চুলে বিলি কেটে দিতে লাগলাম। এরপর যখন ভোরের আলো ফুটতে শুরু করলো, তখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মাস 3 পর এক জ্যোৎস্না ভরা রাতে আমি অমিতকে ডেকে বললাম, অমিত, বাইরে দেখ, আজ পূর্ণিমা, সারা দুনিয়াটা জ্যোৎস্নায় ভাসছে, চল বাইরে থেকে হেঁটে আসি। আমার কিছু ভালো লাগছে না, তোকে আমার কিছু কথা বলার আছে, চল। এখন অমিত বই খাতা